সরকারি চাকরি পর্যন্ত এই রাজনীতির জন্য ছেড়ে দিয়েছিলেন। সেই কারণে পারিবারিক আদর্শ থেকেই মূলত আমি প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা ওখান থেকেই আমার বিএনপির প্রতি ভালোবাসা এসেছে। তো সেই এইজন্য যে এরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে এসেই আমি কিন্তু ছাত্রদলের রাজনীতিতে একেবারে ডে 1 থেকে আমি জড়িয়ে পড়লাম। কারণ আমি যখন ইডেন কলেজে ভর্তি হয়েছি 86-এ, তো আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। তো 86-এ যখন আমি ভর্তি হলাম, সেই সময় ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রী সংসদ নির্বাচন। আমি এসেই নির্বাচনটা পেলাম। পেয়ে সাথে সাথে যেহেতু আমার বাবা বিএনপি রাজনীতি করতেন, আমি এসে ছাত্র দলের মানে প্রচারণায় নেমে পড়লাম। সেই থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হলো। পরবর্তীতে খুব সহজ ছিল না এরশাদের আমলটায়। ওই সময় কিন্তু আমাকে অনেক ধরনের প্রতিকূলতা, কারণ ওই সময় এরশাদের নিয়োগপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন এবং অন্যান্য যারা প্রশাসনে ছিলেন, এবং ওই সময় ইডেন কলেজের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এত কঠিন ছিল যে সেটা অনেকটা কারাগারের মতোই ছিল। যেমন ধরেন হোস্টেলে, আমি তো হোস্টেলে থাকতাম, 3টা হোস্টেল ছিল তখন। 3টা হোস্টেলে মেয়েরা কখনোই বের হতে পারতো না তাদের লোকাল গার্জিয়ান আর পার্মানেন্ট গার্জিয়ানের সিগনেচার ছাড়া। তো এটা একটা বন্দি অবস্থায়। অনেক ক্ষেত্রে দেখা যেত 3 মাস, 6 মাস, 7 মাসেও একটা মেয়ে বের হতে পারতো না। তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে পারতো না, যেমন বই খাতা অন্যান্য জিনিস আছে সেগুলোও কিনতে পারতো না। তো এরকম একটা বন্দি অবস্থায় জীবনযাপন করতে হতো। সেই এরকম ওই অবস্থায় এসে আমি ইডেন কলেজে হোস্টেলে উঠলাম। এসে দেখি মেয়েদের মধ্যে নানা ধরনের অসন্তোষ, নানা নানা রকমের প্রতিকূলতা, এবং রীতিমতো একটা টর্চার সেল ছিল। কারণ মেয়েরা বিন্দুমাত্র তাদের কোনো স্বাধীনতা ছিল না। সেই কারণে মেয়েদের মধ্যে চরম ক্ষোভ ছিল, চরম হতাশা ছিল, এবং মেয়েরা নানা রকমের সমস্যায় জড়িত ছিল। ইলেকট্রিসিটি ছিল না, পানি ছিল না, তারপরে ডাইনিং এর সমস্যা ছিল। এই নানা সমস্যার মধ্যে আমি এসে পড়লাম। তখন আমার যেটা মানে স্বভাবগত পারিবারিক ভাবে পাওয়া, আমার বাবা একজন নিঃস্বার্থ রাজনীতিবিদ ছিলেন, আমার মা একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। মানে অর্থাৎ আমার মা মানুষকে ভীষণ ভালোবাসতেন। মানব সেবাটাই তার কাছে সেই সবচেয়ে জায়গাগুলো গুরুত্বপূর্ণ আপনার ছিল। মধ্যেও কাজ করেছে, মানব সেবা এবং আপনার হ্যাঁ, বাবার আসলে আমি পারিবারিক ভাবে হুম। এরপরে আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লাম। নানা রকমের সমস্যা, সেই সমস্যার সমাধান করতে গিয়েই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের দায়িত্ব নিতে হবে, এবং ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের আগামী যে ছাত্রী সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাকে ভিপি ক্যান্ডিডেট হতে হবে। তো আমি তখন অনেকটা এর মধ্যে আমি মানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে অনেক বেশি পপুলার হয়ে গেলাম এই কারণে যে মেয়েদের যেখানেই যেই সমস্যা সেখানেই আমি ছুটে যেতাম। এটা কোনো রাজনৈতিক মানে সুবিধা আদায় করবার সেই চিন্তা থেকে না, এটা অনেকটা বলতে পারেন যে পারিবারিক চিন্তা থেকে। আমার মা যেহেতু একটা সমাজসেবক ছিলেন, মাকে দেখেছি সবসময় মানুষকে হেল্প করতে। বাবা রাজনীতিবিদ ছিলেন, তিনিও সবসময় রাজনীতির ভিতর দিয়ে স্যাক্রিফাইসের কথা বলতেন। তো ওটা আমার ভিতরেই সবসময় কাজ করতো। আমি যখনই একটা মেয়ের সমস্যা দেখতাম যে মেয়েটা অর্থনৈতিক ভাবে হয়তো চলতে পারছে না, তার হেল্প দরকার, আমি সেখানে হেল্প করতাম। দেখা যেত একটা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে অনেক রাতে, গভীর রাতে, তো সেই মেয়েটাকে হোস্টেল সুপার একা নিয়ে যেতে সাহস পাচ্ছে না, তো আমি ওই মেয়েটার সাথে হয়তো বা দেখা যেত যে হোস্টেল সুপারের সাথে এই ছাত্রী বোনটির সাথে আমি চলে যেতাম। তারপরে ডাইনিং এর সমস্যা, আমি একবার আমাদের হোস্টেলে একটা ছিল যে মাসে বাই রোটেশন একজন ছাত্রীকে দায়িত্ব দেওয়া হতো। তো আমি একবার এরকম মানে হোস্টেল পরিচালনা করার, ডাইনিং পরিচালনা করার, তো নর্মালি কেউ কিন্তু খুব একটা নিতে চাইতো না, কারণ এটা বিরাট একটা ঝামেলার বিষয় ছিল। আর একটা বিষয় ছিল যে মেয়েদেরকে খুব খুশি করা যেত না আর কি, কারণ এত অল্প টাকা এত মেয়েদের। তো একবার বাই রোটেশন আমার উপরে পড়লো, আমি কি করলাম যে ওই দায়িত্বটা পেলাম। তা আমি ওই দায়িত্বটা এত নিষ্ঠার সাথে করলাম। আমি প্রত্যেকটা, তখন পলাশিন মার্কেট ছিল আমার মনে আছে, মানে সেন্ট্রাল রাজনীতি করতে।
তো এরপর তো সেন্ট্রালে এসে আমাকে এই দায়িত্ব দেওয়া হলো, এবং এই দায়িত্ব আমি আসলে জীবনের কোনো দিনই আমার মনে পড়ে না আমি কখনো কোনো অবস্থাতেই রাজনীতিতে কখনো ফাঁকি দিয়েছি। কখনো কখনো দেখা গিয়েছে যে আমি এই রাজনীতি করতে গিয়ে আমার পরিবারকে অনেক অবজ্ঞা করেছি। যেমন একটা বিষয় বলি যে আমার মা 92 তে মারা গিয়েছেন। তখন আমি ইডেন কলেজের ভিপি কেবল হয়েছি, নির্বাচিত ভিপি হয়েছি। আমার মা মানে হঠাৎ করেই স্ট্রোক করে মারা গিয়েছেন। তো ১ম দিকে আমাকে মানে যখন উনার করেছে, স্ট্রোক করেছে, তখন ১ম দিকে আমাকে পরিবার থেকে জানানো হয় নাই। কারণ আমার ভাই ছিলেন আমেরিকাতে, আমরা ৩ ভাই-বোন। আমার ভাই আমেরিকাতে ডেন্টিস্ট, উনি গিয়েছেন 90 তে। আর আমার বোন, আ ও, আমি আর আমরা ৩ ভাই-বোনের মধ্যে আমরা ২ বোন ইডেন কলেজে পড়াশোনা করতাম। তো আমার বোনটা ওই সময় ছুটি ছিল, ও চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। কিন্তু আমি ওই কলেজের দায়িত্ব পালন করতে গিয়ে আমি মানে ছিলাম কলেজেই। তো ওরা কেউ আমাকে ১ম এ জানায় নাই। ভেবেছে মা হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু মা বারবার করে একটু যেটুকু ছিল তখন উনি বারবার করে, এছাড়াও আমি ভিপি হবার পর থেকে মা খুব চাইতেন যে আমাকে উনি দেখবেন। মানে আমি দেশের বাড়িতে যাই। সেই সময় তো কমিউনিকেশন এত ভালো ছিল না। তো আমি, মা যে ঢাকায় আসবেন আসেন নাই, উনি ভেবেছেন আমিই যাব। কিন্তু আমি আজ যাই কাল যাই করে মানে এই রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে আমি যেতে অনেক দেরি করে ফেললাম। আমি ভেবেছি একটু গুছগাছ করে, এর মধ্যে নানা রকমের রাজনৈতিক সমস্যাও দেখা দিয়েছে। আমি যদি যাই তাহলে কলেজে অনেক বড় ক্রাইসিস দেখা দিবে। তা আমি আর গেলাম না। পরে আমার মা কিন্তু মানে স্ট্রোক করে মারা গেলেন। আমাকে আমি যখন গিয়েছি তখন তখন কিন্তু আমার মাকে জীবিত পাইনি। তো এই যে মানে পরিবারকে অবজ্ঞা করা, মাকে দেখতে না পারা, এ এটা কিন্তু মানে রাজনীতির এটা তো কারণে হয়েছে। রাজনীতির একটা স্যাক্রিফাইস আপনার। মানে হ্যাঁ, রাজনীতির জন্য এটা আপনি বিরাট স্যাক্রিফাইস। যেমন ধরেন আমার মা অসুস্থ হয়েছে আর ওরাও চিন্তা করেছে ও এত রাজনৈতিকভাবে নো উম উম মা হয়তো সুস্থ হয়ে যাবেন এরকম তাড়াতাড়ি যে জানার নাই রাজনৈতিক চিন্তা করে। আর আমি আমিও ভেবেছি যে এগুলা একটু গুছিয়ে তারপরে যাব। তো কিন্তু দেখা গেল যে মা তো চলে গেলেন। মাকে কিন্তু জীবিত অবস্থায় আর দেখতে পারলাম না। এটা একটা বিরাট ট্র্যাজেডি। এটা আমাকে সবসময় পীড়া দেয়। যে আমি আমার মাকে দেখতে পারলাম না এ জীবিত অবস্থায়। এ এ এটা একটা বিষয় গেল। আরেকটা হলো যে এই ১৫ বছরে যেটা হয়েছে, অ্যা স আমি যখন ঢাকাতে চলে এলাম, তো যেটা আমি বলছিলাম যে আমি তো রাজনীতিতে কোনদিন মানে আমি ফাঁকি জিনিসটা কি এটা আমি বলতে পারব না। এক ধরনের বলতে পারেন যে আমি পলিটিক্যাল পেশেন্ট, এক ধরনের রাজনৈতিক অসুস্থ। মানে পরিবার আসলে আমাকে ঐরকমই বলে। যেমন আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই। সেটা হলো যে 90 তে আমার ভাই চলে গেলেন। আমার ভাই আমেরিকাতে যাবার পরে 93 তে আমার বোন চলে গেল। উম আমেরিকাতে। মাঝখানে আমি থেকে গেলাম। আমার মা মারা গেলেন 92 তে। 92 কিছুদিন পরই কিন্তু আব্বা মানে ১ বছরের মধ্যেই আব্বা বিছানায় পড়ে গেলেন। কারণ আমার মার এই হঠাৎ করে চলে যাওয়াটা উনি মেনে নিতে পারেনি। আর আমরা ২ বোন তো ইডেনেই ছিলাম। প পরে আব্বাকে আমরা ঢাকায় নিয়ে এলাম, এনে বাসা করলাম। তো আমার ভাইয়ের ইচ্ছে ছিল যে আব্বাকে নিয়ে আমিও চলে যাই আমেরিকাতে। তো আ আমি রাজি হলাম না। আমি বললাম যে, "না, আমি যাব না। কারণ অনেক মেয়ের ভাগ্য জড়িত আমার সাথে। আমি এখন গেলে অনেকগুলা মেয়ে বিপদে পড়বে। আমি যেতে পারব না। এই মেয়েরাদেরকে বিপদে রেখে আমি যাব না।" তা আমি গেলাম না দেখে আমার বাবাও কিন্তু আর গেলেন না। আমার বাবা না যাওয়ার কারণ কি হলো? আমার বাবা কিন্তু মানে ওই আমেরিকার যে ট্রিটমেন্টটা ওটা পেলেন না। না পাওয়ার কারণে আব্বা কিন্তু বিছানায় এই ১১ বছর থেকে আব্বা 93 তে আব্বা চলে গেলেন, মারা গেলেন। তো এটা একটা বিরাট স্যাক্রিফাইস যে আমি না যে আমি যাই, প্রথমত আমি যাই নাই। তারপরে আব্বা চলে যাবার পরে কিংবা আব্বা থাকা অবস্থায়ও আমার ভাই যেটা বলেছেন পরবর্তীতে আমার বিয়ের পরে, বলছে, "আমি একটা রাত, আমার বিয়ে হয়েছে ২০০০ এ। বলে যে, "আমি এ পর্যন্ত একটা রাত তো সুস্থ অবস্থায় ঘুমাতে পারি নাই।" কারণ আমার যখনই মানে ডিপ ঘুম আসতো হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে আল্লাহ আমার এত ইয়াং বোনটা বাংলাদেশে এই অসুস্থ রাজনীতির মধ্যে আছে, না জানি কি হয়ে যায় এরকম একটা।
তা উনি তারপরে 95 এ একবার ম্যাডামের সাথে কিন্তু আমি আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে আমার এটাও আমি বলবো আমার দল আমাকে উম মানে এই সুযোগটা বিশেষ করে আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। আমাকে একমাত্র ছাত্র নেত্রী যে ম্যাডামের সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছিলাম আমেরিকাতে আমাকে নিয়ে গিয়েছিলেন। তো নিয়ে যাবার পরে ভাইয়া বলছিলেন যে তুমি ম্যাডামের সাথে কথা বলে দেখো থেকে যেতে পারো কিনা। তো হুম। আমার এত মন খারাপ হয়েছে এই কথা শুনে। পরে ভাইয়া দেখলেন যে আমার খুব মন খারাপ, পরে বলছে না ঠিক আছে থাক, তুই দরকার নাই, আমি চাই না তোমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে, তুমি যেটা ভালো মনে করো। মানে আপনি সুন্দর তো আমেরিকায় জীবনযাপন করতে পারতেন, এত সুন্দর হ্যাঁ, সুযোগ ছিল খুবই কিন্তু আপনি খুবই ভালো। আর এমনি শুধুমাত্র যেহেতু বাংলাদেশের আমার রাজনীতি। হ্যাঁ যেহেতু আমার ভাই ডাক্তার, ভাইয়া আবার পরবর্তীতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিচারও ছিলেন। মানে ও এখন আপনারা জেনে দেখবেন যে ভাইয়ার যা নিউ ইয়র্কে বিশেষ করে জ্যাকসন হাইটস, লং আইল্যান্ড এই এরিয়াতে ভাইয়া যে কতটা পপুলার, মানে বাঙালি সমাজে ভাইয়া বাঙালি সমাজে ভীষণ পপুলার একজন লোক। তো আমি যদি এখনো ভাইয়া বলো তুই যদি আমেরিকাতে ওই সময় আসতি তুই অনেক কিছু হতে পারতি, হয়তো বা এখানে অনেক বড় কিছু হতে পারতি। কারণ আমার অ্যাক্টিভনেস, আমার সবসময় এটা দেখে উনি খুবই হন আর কি, মুগ্ধ হন। তো যাই হোক সেটা আমি যাইনি, আমি থেকে গিয়েছি। তো ওইটা ভাইয়া বলেন যে আমি আসলে সবসময় একটা টেনশনে থাকতাম যে তুই ওখানে একা আছিস আর আমরা দুই ভাই বোন এখানে আছি, আব্বা অসুস্থ বিছানা পড়া। তা আব্বা কোনোদিন আর আমেরিকাতে গেলেন না, আমি থেকে গেলাম। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আম, আমি যখন মাদারীপুর থেকে ঢাকাতে চলে এলাম 2011-তে, মানে মাদারীপুরের দায়িত্ব রেখে আমি সেন্ট্রালে এলাম। তো সেন্ট্রালে এসে তো আমি মহিলা দলের দায়িত্ব পেলাম, আমি সেন্ট্রালের দায়িত্ব পেলাম। তো এই দায়িত্বগুলা আমি আসলে সবসময় মূলত আমি যেটা আমি বলবো সেটা হলো যে বিএনপির যে কোনো প্রোগ্রাম, মানে সেটা যত ছোট হোক, একটা থানার প্রোগ্রাম হলেও আমি সেটা তো অ্যাটেন্ড করি। মানে এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে সেটা সারা বাংলাদেশের যে যে কোনো ডিভিশনে হোক, জেলায় হোক, থানা